অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার, তিনটি বিষয়কে এখানে সমন্বিত করা হয়েছে। যদিও সংখ্যালঘুদের অধিকার এবং গণতন্ত্র এই দুইটা জিনিস একসাথে যায় না, সম্ভবত সেজন্যই অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র শব্দটি একটু এক্সটেন্ড করেছেন। অন্যদিকে যেহেতু এখানে রাজনৈতিক বিষয়টা আসছে, শুধুমাত্র সংখ্যালঘু শব্দটা বুঝলে আমাদের পারসেপশন একরকম আছে, আমরা বুঝি, কিন্তু রাজনীতি যখন আমরা বলি তখন সংখ্যালঘু তো তারাও যারা রাজনৈতিকভাবে ছোট দল অথবা যাদের ভোটের সাপোর্ট কম, যারা ভোটের জায়গায় কম ভোট পান, সেই সমস্ত দলগুলো তো রাজনীতিতে সংখ্যালঘু। এই জন্য আসলে অন্য দিক থেকে বললে এই শব্দটা এক ধরনের অমর্যাদা নিয়ে আসে। আমি মনে করি আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে অমুসলিম শব্দটা ব্যবহার করেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি যখন খ্রিস্টান মেজরিটি এলাকায় বলবেন তখন মাইনরিটি বললে আসলে নন খ্রিস্টান সবই মাইনরিটি। তো পলিটিক্যাল অ্যাসপেক্টে যদি বলি তো রাজনৈতিক অনেক দলই সংখ্যালঘু। তো আমরা যেহেতু এখানে সুনির্দিষ্টভাবে ধর্মীয় দিক থেকে বিবেচনা করেই সংখ্যালঘু বোঝাচ্ছি মনে হচ্ছে, আমরা সেই অ্যাসপেক্টেই কথা বলি। যদিও আমাদের জিল্লুর ভাই শুরুতেই সূচনা বক্তব্যে অনেকগুলো কথা বলেছেন, এর মধ্যে আজকের বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত না, যদিও নির্বাচনের সাথে সম্পৃক্ত কয়েকটি কথা আসছে। তো যেহেতু আলোচনার পয়েন্টগুলো সুনির্দিষ্ট, সেদিকে হয়তো যাওয়ার সুযোগ নেই। তবে বাংলাদেশের জনগণ একতাবদ্ধভাবেই ফ্যাসিস্টকে প্রত্যাখ্যান করেছে, যার কারণে দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার ব্যাপারে আপত্তি, এটি বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ মতামত বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। আমি সে আলোচনা এখন যাব না। এখানে সুনির্দিষ্টভাবে যে আলোচনার বিষয়গুলো আসছে, যে পয়েন্টগুলোতে কথা বলার কথা হয়েছে, সেখানে যদি আমরা বলি জনগণের অংশগ্রহণ যদি অবারিত না হয় তাহলে সেখানে অবশ্যই রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। এই জনগণের মধ্যে সংখ্যালঘু জনগণ বলেন, সব জনগণকে আমরা সমানভাবে যদি এক কাতারে নিয়ে আসি, তো সেখানে জনগণের অংশগ্রহণ যদি অবারিত না থাকে রাজনীতিতে, তো সেখানে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, এটা স্বাভাবিক। আর অন্তর্ভুক্তির কাঠামো নির্ধারণের ব্যাপারে সূচনা বক্তব্যে কিছু কথা আসছে। তবে আমি মনে করি এই যে অন্তর্ভুক্তির কাঠামো, এটি আসলে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অথবা তাদের কার্যক্রমের মধ্য দিয়েই নির্ধারিত হয় না, পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকাও এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি মনে করি যে বার্গেনিংয়ের জন্য একতাবদ্ধ হয়ে তারা মুভ করেন, যেটি আপনি সূচনা বক্তব্য বলেছেন যে একটি বিশেষ দলের প্রতি তাদের সফট কর্নার আছে, তো সেটি যদি বার্গেনিংয়ের জন্য হয় তাহলে সেটা একটি বিষয়। কিন্তু সাধারণ পারসেপশন যদি এমন হয় যে তারা সবসময় একদিকেই ঝুঁকে থাকে, তাহলে ন্যায্য দাবিগুলো অনেক সময় বার্গেনিং ফ্যাক্টর হয় না। তো সংখ্যালঘুদের রাজনীতিতে অংশগ্রহণ আমি মনে করি এখন অবারিতই আছে, এবং তাদের যে অধিকার এবং ন্যায্য দাবিগুলো আমরা আমাদের দল থেকে যদি বলি, আমরা এগুলো সুনির্দিষ্টভাবে ডিফাইন করে আমরা টাইমলাইন দিব এবং কর্মপরিকল্পনা প্রকাশ করব, যার মধ্য দিয়ে তাদের যে অধিকার এবং ন্যায্য দাবিগুলো আছে তার প্রতিফলন থাকবে এবং সুনির্দিষ্টভাবে টাইমলাইন থাকবে, যেগুলো সবাই মিলে একতাবদ্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে সংখ্যালঘু জনগণের যে নাগরিক অধিকার, নিরাপত্তা, ভূমি অধিকার, এগুলো অনেকগুলোই বাংলাদেশের এক্সিস্টিং আইনে অনেকগুলো বিষয়ই কভার করে। তারপরে যেটি বলতে চাই, আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি, কোরআনের সর্বশেষ সূরা যেখানে আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, প্রথম কথা হচ্ছে মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি, এটি বলুন। এই বলাটা প্রত্যেক মানুষের জন্যই, সে যে ধর্মেরই হোক না কেন, এই রবের কাছে, মানুষের রবের কাছে তিনি আশ্রয় পাবেন। তার মানে হচ্ছে তার সামগ্রিক নিরাপত্তা সেটি যে কোনো রেসপেক্টেই হোক,
সেটা সম্পত্তির অর্জনের অধিকার, সেটা রক্ষা করার অধিকার, এমনকি ধর্মীয় এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ই তাদের অধিকার আছে, এবং সেটা আমাদের এখন নতুন করে বলার কিছু নেই। এটি ঐতিহাসিকভাবেই আমরা প্রমাণ করেছি। এমনকি মুসলমানরা যখন জেরুজালেমে প্রবেশ করে, যেখানে মুসলমানরা প্রথম 634 সালে জেরুজালেম বিজয় হয়, জেরুজালেম নগরী তখন খ্রিস্টানদের দখলে ছিল, এবং তারও 500 বছর আগে সেখান থেকে ইহুদিরা বিতাড়িত হয়ে গিয়েছিল। মুসলমানরাই প্রথম সেখানে রাজনীতিতে খ্রিস্টান ইহুদি সবাইকে সমানভাবে সুযোগ দিয়েছিল, এবং পরবর্তী প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ সহাবস্থান হয়েছিল মুসলমান, খ্রিস্টান, ইহুদি, এবং একটাও ঘটনা নাই যেটি এর মধ্যে ঘটেছিল। এই শান্তিপূর্ণ সহাবস্থান এরকম নয় আমি বাসে আছি, প্লেনে আছি, অথবা আজকের এই হাউসে আমরা আছি শান্তিপূর্ণ সহাবস্থান করছি, এরকম নয়। কিন্তু এর চেয়েও শান্তিপূর্ণ। এখানে আমরা প্রত্যেকে জানি না, কিন্তু আমাদের কনসেপ্ট হচ্ছে আপনার প্রতিবেশী সে মুসলমান না খ্রিস্টান না হিন্দু এটা দেখার বিষয় নয়। আপনার প্রতিবেশী কি অসুবিধায় আছে, ক্ষুধার্ত আছে, অথবা অন্য কোনো সমস্যা আছে, তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, আপনার উপর হুকুম হচ্ছে আপনি তার সার্বিক খোঁজখবর নেবেন এবং নিরাপত্তার ব্যবস্থা করবেন। এটি শুধুমাত্র সামাজিক অঙ্গীকার নয়, এটি রাজনৈতিকভাবেও এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সেই অঙ্গীকারই করছি। মিস্টার ফয়সাল, একটু শেষ করতে হবে। আমি শেষ করে দিব। আপনাদের দলের অঙ্গীকার কি, যদি আমরা দল হিসেবে যেটা সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলো আমাদের ইশতেহারে স্থান পেয়েছে, ইশতেহারের কাজ চলছে। সকল ধর্মীয় সম্প্রদায়ের মৌলিক মানবিক ধর্মীয় রাজনৈতিক অধিকারগুলো সংরক্ষণ করা হবে, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি সংখ্যাগরিষ্ঠের মতামতের সাথে যদি কখনো সাংঘর্ষিক হয়, এটি একটা হাইপোথেটিক্যাল বিষয়, এটা কালেকটিভ বার্গেনিং মেথডে এটি আমরা সমাধান করব, এবং এই অঙ্গীকারগুলো বাস্তবায়নে সুনির্দিষ্টভাবে সরকারের ইচ্ছা, নীতি, পলিসি এবং বাজেট এবং প্রশাসনিক কাঠামো সেই হিসাবে সাজানো হবে। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে অবশ্যই রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং সামাজিক বাধাগুলো আসতে পারে, যেগুলো যুগ যুগ ধরে বিভিন্ন কারণে তৈরি হয়েছে। সেগুলো একদিনে হয়তো চলেও যাবে না, কিন্তু অবশ্যই সকল পক্ষকে কনভিন্স করেই আমরা এগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।